দেন ভেরিয়েবল নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারো কোনো লিমিটেশন আছে? আমি ভেরিয়েবলটা আবারও রিপিট করব। আচ্ছা, ভেরিয়েবলের রুলস, ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড রুলস, ভেরিয়েবল কি, এই বিষয়গুলো আসে। সো আমি আবার একটু রিপিট করি এবং সাথে সাথে কমপ্লিট করি কাজটাকে, তাই না? যেহেতু ভেরিয়েবল সম্পর্কে বলা হয়েছে, আপনাদের কাছে ডক ফাইল দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি জানতে চাইবো হোয়াট ইজ ভেরিয়েবল। মেমোরি লোকেশন, এখানে মেমোরি লোকেশন করা হয়। মেমোরি লোকেশনের নাম, নেম অফ মেমোরি লোকেশন, রাইট? আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি ফার্স্ট নেম, ভ্যালু লিখছি শাহিল, ঠিক আছে? শাহিলটা ফার্স্ট নেম ভেরিয়েবলের ভ্যালু। ভেরিয়েবল কেন বলছি? সামনে ডলার সাইন আছে, 1 নাম্বার রুলস, ভেরিয়েবলের নামের সামনে ডলার সাইন থাকতে হবে। আমি যখন কোনো পিএসপি সিনট্যাক্স দিচ্ছি, এই লাইনটা যখন পার্স হচ্ছে, তখন আমার মেমোরি, আমার র্যাম, আমি তাকে মেমোরি বলছি, মেমোরির একটা পার্টিকুলার লোকেশন যার নাম হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম, এর ভেতরে ভ্যালু হিসেবে থাকবে। বুঝতে পেরেছি? যখন কোনো একটা সময় আমি এই কাজটা করব, ডলার সাইন ফার্স্ট আন্ডারস্কোর নেম, আউটপুট হিসেবে কি পাবো? ভেতরের ভ্যালুটা। এটা কিন্তু ভ্যালু। এটা কি? এটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, যার কাজ হচ্ছে রাইট সাইডে যা থাকবে তা লেফট সাইডে অ্যাসাইন করা, রাইট? রাইট সাইডের ভ্যালুটাকে লেফট সাইডের ভেরিয়েবলের ভেতরে অ্যাসাইন করা। এখন এখানে ভেরিয়েবল থাকতে পারে, এখানে অ্যারের ইন্ডেক্স হতে পারে, তো আস্তে আস্তে আসবে। তো আপাতত আমরা যতটুকু জানছি, এখানে ভেরিয়েবল আছে একটা, ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালু লাইক শাহিল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং, এর জন্য দেওয়া হয়েছে কি কোটেশন সাইন, যে ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে ফার্স্ট নেম ভেরিয়েবলের মধ্যে। সো লোকেশনটার নাম কি? ফার্স্ট নেম, ভেতরে ভ্যালুটা কি? শাহিল। ওকে? না, আমি যদি আবারও এই কাজটা করি, আবারও করেছি, এবারও আমি বলছি ডলার সাইন ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে? সেই ক্ষেত্রে আউটপুটটা কি হবে এখানে? নতুন ভ্যালুটা আলম, রাইট? এখন এখান থেকে আউটপুট দেখাবে কি আলম, কারণ এই শাহিল লেখাটা মুছে গিয়ে এখানে স্টোরড অবস্থায় আছে কি এখন আগের ভ্যালুটা সে কমপ্লিটলি ভুলে গেছে, ওটা রিকভার করার কোনো সিস্টেমই নেই, কোনো অপশনও নেই। কারণ একটা ভেরিয়েবল একটা ভ্যালু ধারণ করে, ভ্যালু যে টাইপেরই হোক না কেন, এখন টাইপটা চলে আসছে, তাই না? টাইপ, পিএসপিতে টাইপ আছে 4টা, বাট এটা ডিক্লেয়ার করার দরকার নেই। পিএসপি এতটা ম্যাচিওর যে তার ভেতরের ভ্যালু উপর বেস করে সে তার টাইপ নিজে থেকেই ডিফাইন করে নেয়। ওকে? যেহেতু এই ভ্যালুটা স্ট্রিং, সো ভেরিয়েবলটা কি? স্ট্রিং। ভ্যালুটা যদি হতো নাম্বার 1 2 3 4, তাহলে হতো কি? ইন্টিজার। যদি ভ্যালুটা হতো ফ্র্যাকশন ভ্যালু 99.95, তো রিয়েল। ওকে? পিএসপি তে ফ্লোট নেই, আছে কি? রিয়েল। আর যদি ভ্যালু হয় ট্রু আর ফলস, তাহলে হবে বুলিয়ান। সো এই 4টা ডেটা টাইপ আছে, বাট ডেটা টাইপ 4টা লেখার প্রয়োজন নেই। আমি বুঝাতে পেরেছি? ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম, যেখানে একটা ভ্যালু স্টোর হবে। ভ্যালু যদি চেঞ্জ করি, লাস্ট ভ্যালুটা মনে রাখবে, আগের সব ভ্যালু ভুলে যাবে। ডেটা টাইপ ডিক্লেয়ারের দরকার নেই, ডেটা টাইপ সে নিজেই নিজের ভ্যালুর উপর বেস করে ডিক্লেয়ার করে নেবে। দায়িত্বটা কি তার? ডিফারেন্ট সাইজ সে নিজেই ডিফাইন করে নেয়।
সে নিজেই ডিফাইন করে নেয়। আমি একই ভেরিয়েবলের ভেতরে কখনো নাম্বার, কখনো ইন্টিজার, কখনো স্ট্রিং, কখনো রিয়েল, কখনো বুলিয়ান রাখতে পারি, বাধ্যবাধকতা নেই। আমি ফার্স্ট নেমের মধ্যে কখনো স্ট্রিং রাখবো, কখনো নাম্বার রাখবো, কখনো ফ্লোট রাখবো, কখনো বুলিয়ান রাখবো, কোনো সমস্যা নেই, ম্যান্ডেটরি। ডলার সাইন হচ্ছে সিনট্যাক্সের অংশ। নাম্বারের ক্ষেত্রে 7 ডিজিট ইন্টিজার, এটাকে ইন্টিজার ভ্যালু বলা হয়ে থাকে। এবার বিগ ইন্টিজার আপনি যদি আরো লম্বা বা বড় ভ্যালু দিতে চান, বিগ ইন্টিজার হিসেবে সে নিজেই ডিফাইন করে নেবে, বাট বাই ডিফল্ট সে 7 ডিজিট ইন্টিজার হিসেবেই রাখবে। বুঝতে পেরেছেন? তো এতটুকু বোঝা গেল। আমি যতটুকু বলেছি এর ভেতরে কোনো ফাঁক ফোকর নেই। সেটা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওটা স্ট্রিং বানিয়ে দিতে হবে, কোটেশন দেন ডাবল অথবা সিঙ্গেল, তাহলে সেই স্ট্রিং হয়ে যাবে। পার্থক্য আছে, কিছুক্ষণ পরে বোঝা যাবে। প্রথম দিন বলেছিলাম না যে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে পার্থক্য বোঝা যাবে যখন আমি ভেরিয়েবল শিখবো। যেহেতু আমরা ভেরিয়েবল শিখেছি, একবার বলেছে, একটু বলা এখন যায় যে সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল সাইনটাকে চিনে না, এই ডলার সাইনটাকে সে চিনতে পারে না, সে ওটাকে স্ট্রিংই মনে করে। যদি আমি ডাবল কোট সিঙ্গেল কোটেশনের মধ্যে কোনো ভেরিয়েবল লিখি, সেটাকে পিওর স্ট্রিংই মনে করে। বাট ডাবল কোটেশনের মধ্যে যদি আমি ডলার সাইন দিয়ে কোনো কিছু লিখি, তাহলে সেটাকে সে ভেরিয়েবল হিসেবে চিনে ফেলে। তার মানে ডাবল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে, সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে না। বুঝা যাচ্ছে? হ্যাঁ, এছাড়া তেমন মেজর কোনো পার্থক্য এই দুজনের মধ্যে নেই। এটাকে দেখাতে হবে, দেখলে বুঝতে পারবেন। অনেকে কথাতে বুঝতে পারবে, যাদের একটু এক্সপেরিয়েন্স আছে, যারা ফার্স্ট টাইম তারা না দেখা পর্যন্ত ক্লিয়ার হবে না। সো আমি ডেফিনেটলি দেখাবো। ওকে, সো ভেরিয়েবলের একটা রুলস কি, ফার্স্টে ডলার সাইনটা থাকতে হবে। সেকেন্ড রুলসটা নিয়ে আসি। সেকেন্ড রুলসটা হচ্ছে ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আর আন্ডারস্কোর থাকতে হবে। টোটাল ক্যারেক্টার কয়টা? 63, তাই না? 26, 26, 10 আন্ডারস্কোর, টোটাল কি 63 না? হ্যাঁ, টোটাল 63 ক্যারেক্টারস। এর ভেতর থেকেই ভেরিয়েবলের নাম লিখতে হবে, এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। ভেরিয়েবলের নামের মধ্যে এই ক্যারেক্টারগুলোই অ্যালাউড, ক্যারেক্টার অর নাম্বার আর সিম্বল। সিম্বল বলতে একটাই, আন্ডারস্কোর, রাইট? এর বাইরে অন্য কোনো কিছু দেওয়া যাবে, লাইক স্পেস, হাইপেন, ভেতরে ডলার সাইন, @ অফ, হ্যাশ, এক্সক্লেমেটরি, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কোনো কিছু পসিবল? তাহলে আমি যদি এইটাকে বলি, এটা কি ভ্যালিড? স্পেস হবে, এতটুকু ভ্যালিড, এতটুকু ইনভ্যালিড, এইটুকু কিন্তু ভ্যালিড, যেহেতু ডলার সাইন আছে এতটুকু ভ্যালিড, আর এটা কি এতটুকু কি? তো টোটালটা আমি বলতে পারি এটা ইনভ্যালিড সিনট্যাক্স। সো ভ্যালিড হতে হলে কি হতে হবে? দুইজনের মধ্যে থাকতে হবে। সো দুইটা রুলস আমরা জেনেছি। এবার যেটা করব, রুলস তো আমাদের জানতেই হবে, আদারওয়াইজ সিনট্যাক্স এরর হবে। হ্যাঁ, সিনট্যাক্স এরর থেকে বাঁচার জন্য আমাকে রুলস বাধ্য হয়ে শিখতে হবে। থার্ড স্ট্যান্ডার্ড রুলস বলছি, $007 জেমস বন্ড, নতুন সিরিজ এসেছে, রাইট? আচ্ছা, এখানে একটা ভ্যালু আমি তাকে দিচ্ছি, ভ্যালিড অর ইনভ্যালিড? থার্ড রুলস অনুযায়ী ইনভ্যালিড। থার্ড রুলসটা কি? ভেরিয়েবলের শুরুটা নাম্বার হওয়া যাবে না, অন্য যে কোনো কিছু হতে পারে। অ্যালফাবেট ক্যাপিটাল A to Z, অ্যালফাবেট A to Z স্মল, A to Z ক্যাপিটাল, আন্ডারস্কোর, যে কোনো কিছু হতে পারে, বাট নাম্বার হওয়া যাবে না 0 to 9, রাইট? ওকে, সো আমি যদি এটাকে এভাবে করি, now it's valid, right?
সো এই ভেরিয়েবলের নামটা এখন ভ্যালিড নেম। ওকে, সো তিনটা রুলস আমরা জেনেছি। $সাইন ম্যান্ডেটরি, এই ক্যারেক্টারগুলোর মধ্যেই থাকতে হবে এবং শুরুতে নাম্বার দেওয়া যাবে না। এটা ছিল সিনট্যাকটিক্যাল রুলস, ভায়োলেট করলে এরর দেবে। আর স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে, আমি যখন আসি তখন বলতে শুনেছি স্ট্যান্ডার্ড রুলস শেখানো হচ্ছে। স্ট্যান্ডার্ড রুলসের ফার্স্টেই বলা হচ্ছে যে আমি ভেরিয়েবলের নাম যখন লিখবো চেষ্টা করব সব সময় স্মল লেটার ইউজ করতে। শুধু ভেরিয়েবলের নামের জন্য আমি কিন্তু বলছি না, আমি এটা বলবো সকল ক্ষেত্রে, প্রোগ্রামিং এর সকল ক্ষেত্রে পারতপক্ষে আমরা কখনোই ক্যাপিটাল লেটার ইউজ করব না যখন আমি প্রোগ্রামিং সিনট্যাক্স লিখছি। অবশ্যই আমি যখন তার ভেতরে ভ্যালু দিচ্ছি, স্ট্রিং দিচ্ছি, সেখানে ক্যাপিটাল লেটার আসতেই পারে, বাট যত প্রোগ্রামিং সিনট্যাক্স আমি লিখব, যত জায়গায় আমাকে নাম দিতে হবে বা সিনট্যাক্স কোড লিখতে হবে, কোথাও আমি ক্যাপিটাল বা ক্যাপিটালাইজ ফরম্যাটে যাব না, আমি অলওয়েজ যাব কি স্মল। না, ওটা ক্যাপিটালাইজ ফরম্যাটে হবে। কিছুটা এক্সেপশন আছে, ওই জায়গাগুলোতে গিয়ে বলবো যে ওই জায়গাটাতে গিয়ে আমরা ক্যাপিটালাইজ মোডে যাব, যেটা স্ট্যান্ডার্ড। ওকে, সো এটা হতে পারে কোনো একটা ফাইলের নাম, কোনো একটা ফোল্ডারের নাম, কোনো একটা ভেরিয়েবলের নাম, রাইট? হতে পারে ফাংশনের নাম, রাইট? হতে পারে ডেটাবেসের নাম, ডেটাবেসের টেবিলের নাম, টেবিলের কলামের নাম, সবই কি হবে? স্মল লেটার অলওয়েজ। সেকেন্ড স্ট্যান্ডার্ড রুলস, মিনিংফুল নাম লিখতে হবে আপনাকে, আপনাকে মিনিংফুল নেম দিতে হবে, যাতে নামটা পড়ে বোঝা যায়। এরকম যেন না হয় আমি গত পরশু দিয়েছি, আজকে ভুলে গিয়েছি কি দিয়েছিলাম, রাইট? রিকল করার চেষ্টা করছেন বাট মেমোরি বিট্রে করছে, আপনাকে আবার ব্যাকট্র্যাক করতে হচ্ছে এটা বোঝার জন্য টাইম কি হচ্ছে। শুধু টাইম কিল হচ্ছে না, আপনার এনার্জিও ক্ষয় করছে। তো নিজেকে সেফ রাখার জন্য হলেও তো আমাকে কি করতে হবে? মিনিংফুল নেম দিতে হবে। প্রোগ্রামিং এর সকল ক্ষেত্রেই আমাকে মিনিংফুল নেম, যেখানেই নাম আসবে সেখানেই আমাকে মিনিংফুল নেম দিতে হবে, এবং সেটা দিতে গিয়ে যদি একাধিক ওয়ার্ড লেখার প্রয়োজন পড়ে আমরা লিখব। মিনিংফুল করতে যদি একাধিক ওয়ার্ড লেখার প্রয়োজন পড়ে আমরা লিখব। কোথাও কোনো রুলস আছে কি যে ভেরিয়েবলের নাম এত লম্বা হওয়া যাবে না? নেই তো। আর এডিটরে একবার লিখলে পরের বার তো হেল্পই আসে, তোমার লেখাতেও তো কষ্ট নেই, একবার শুধু কষ্ট করে আমাকে লিখতে হবে। সেটা বোঝা যাচ্ছে? তাহলে মিনিংফুল করতে হবে। আর থার্ড স্ট্যান্ডার্ড রুলসটা হচ্ছে রিডেবল, পড়তে পারো। আমি মিনিংফুল করতে গিয়ে সব এক জায়গায় যদি জোড়া করতে থাকি তাহলে এটা পড়াটা কি কঠিন হয়ে যাবে না? তো ফার্স্ট নেম যদি এক জায়গায় লিখতাম তাহলে একসঙ্গে যদি কেউ দেখতো ফার্স্ট টাইমের জন্য, সে কিন্তু পড়তে বা বুঝতে পারতো না বিষয়টা কি। ফার্স্ট এবং নেম দুইটা আলাদা করা আছে এবং সেপারেটর দেওয়া আছে বলে আমরা সহজে বুঝতে পারছি এখানে দুইটা ওয়ার্ড আছে এবং দুইটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে, রাইট? তিনটা হলে তিনটার মধ্যে কি বসবে? আন্ডারস্কোর। এই হচ্ছে সিম্পল তিনটে স্ট্যান্ডার্ড রুলস যেটা আমরা ফলো করব। যে কয়েকটা নাম বলেছি, ফাইল নেম, ফোল্ডার নেম, ভেরিয়েবল নেম, অ্যারে নেম, অ্যারের ইন্ডেক্স নেম, ওকে, ডেটাবেস নেম, টেবিল নেম, টেবিলের কলাম নেম, সব জায়গায় এই যে তিনটে স্ট্যান্ডার্ড বললাম, স্মল লেটারের নাম হতে হবে, মিনিংফুল নেম হতে হবে, রিডেবল নেম হতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে। আমরা যখন প্রজেক্ট দেখবো এই বিষয়গুলো খেয়াল রাখবো, ব্যত্যয় হলেই ওই জায়গায় ক্রস দিয়ে দেব। ঠিক আছে? গুড। সো নামাজটা পড়ে আসি, নামাজের পরে আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখবো, দেন অপারেটর শুরু করব। অপারেটর ওকে, আমি আমাদের সার্ভারে htdocs এর মধ্যে PHP বেসিক ACIP PHP ব্যাচ 8 নাম লিখেছি। এটা আমি আমার নেটবিনসে অ্যাড করে নিচ্ছি।
আজকে কততম দিন? ডে 9। সিনটেক্স নামে একটা ফাইল খুলছি আমি। এটা হচ্ছে আমার পিএসপি সিনটেক্স। ওকে, পিএসপি সিনটেক্সে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, তাই না? আর এটাকে বলা হয় ওপেনিং পিএসপি ট্যাগ। পিএসপি 5 এর ওপেনিং ট্যাগ, এটাকে বলা হচ্ছে পিএসপি 5 এর ক্লোজিং ট্যাগ। বাট এটা ছিল না, রাইট? খেয়াল করেছেন যখন পিএসপি ফাইলটা ক্রিয়েট হয়েছে তখন কিন্তু এটা ছিল না। তার মানে এই ক্লোজিং সাইনটা থাকাটা ম্যান্ডেটরি না। যদি আমরা এই ফাইলের মধ্যে সব কোড পিএসপিতে লিখি সেক্ষেত্রে আমাদের ক্লোজিং সিনটেক্সটা দেওয়াটা জরুরি না। বাট যদি আমি পিএসপি লিখি, এইচটিএমএল লিখি, আবার পিএসপি লিখি, আবার এইচটিএমএল লিখি, এভাবে লিখতে থাকি, বা পিএসপির এইচটিএমএল এর মধ্যে আমি পিএসপি লিখি, তখন ওপেনিং এবং ক্লোজিং দুইটাই দরকার পড়বে, রাইট? আমি যখনই স্ক্রিপ্টিং করব, এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্ট করব পিএসপিকে, তখন আমার কিন্তু ওপেনিং ক্লোজিং দুইটাই লিখতে হবে। বাট যদি শুধু পিএসপি লিখি সেক্ষেত্রে ক্লোজিং ট্যাগ লেখাটা ম্যান্ডেটরি না। যদি কনফিউশন ক্রিয়েট হয় সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব, অলওয়েজ ওপেনিংও দিব ক্লোজিংও দিব, ভুল তো হবে না, রাইট? স্ক্রিপ্ট বলতে দেখেন, আমি পিএসপি ফাইলের মধ্যে এইচটিএমএল লিখতে পারছি না? অনায়াসে লিখতে পারছি। হেডারকে একটা ট্যাগ, আপনারা প্রথম দিন কি হ্যালো ওয়ার্ল্ড করেছিলেন না? স্ট্রিং সাইন, তাই না? হ্যালো ওয়ার্ল্ড। এই যে পিএসপিটাকে আমি স্ক্রিপ্ট করলাম কার সাথে? এইচটিএমএল এর সাথে এমবেড করা বা স্ক্রিপ্টিং করা। এই জন্য পিএসপিকে কি বলা হয়? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমি কার সাথে স্ক্রিপ্ট করছি? এইচটিএমএল এর সাথে। শুধু এইচটিএমএল এর ইনারেই না, আমি এরকমও তো লিখতে পারি। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। হুম 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 বলো। ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাস নেই। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখেন, আমি এটাকে বলা হচ্ছে ইনার এইচটিএমএল। এই যে লোকেশনটা যেখানে কার্সরটা বিফ করছে এটাকে কি বলা হচ্ছে? ইনার এইচটিএমএল। কোনো একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় ইনার এইচটিএমএল। আবার কোনো একটা ট্যাগ ইনপুট যার একটা অ্যাট্রিবিউটের নাম ভ্যালু, তার ভেতরেও কিন্তু আমি পিএসপিকে এমবেড করতে পারছি, রাইট? সো এখানে কিন্তু ওপেনিং ক্লোজিং দুইটাই আমার জন্য ম্যান্ডেটরি, লিখতেই হবে, আদারওয়াইজ কাজ করবে না। সো আমি যদি সিনটেক্স ফাইলটাকে রান করাই, কিভাবে রান করাতে হয়?
আমাদের অ্যাপাচিটাকে রানিং রাখতে হয়, তাই না? অ্যাপাচিটাকে রানিং রাখতে হয়। জ্যাম্পের ভেতরে আমাদের জ্যাম্প কন্ট্রোলটা, এখান থেকে আমরা স্টার্ট করে রাখবো কাকে? অ্যাপাচিকে। আচ্ছা, অ্যাপাচিকে আমি স্টার্ট করে রাখলাম। এর পরের কাজটাকে, যেহেতু আমি htdocs এর মধ্যে ফোল্ডারটা করেছি, এখানে যদি লোকাল হোস্ট লিখি, আমার ফোল্ডারটা কোথায়? PHP বেসিক SCIP PHP ব্যাচ 08। এর মধ্যে কি আছে? ডে 09। এর মধ্যে কি আছে? সিনট্যাক্স PHP। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কি বড় করে এসেছে, আবার ইনপুট ট্যাগের মধ্যেও কি আসছে? আমি যেটা লিখেছিলাম হ্যালো PHP। বোঝা যাচ্ছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে আমি PHP ফাইলের মধ্যে অনায়াসেই HTML এর সিনট্যাক্স লিখছি এবং HTML এর যে কোনো জায়গাতে PHP লেখা যাচ্ছে। আবার উল্টোটাও করা যায় যে PHP এর ভেতরে HTML কে লেখা যায়, বাট সেক্ষেত্রে ওটা লিখতে হবে স্ট্রিং আকারে। আমি যদি PHP এর ভেতরে HTML কে লিখতে চাই, সেটা লিখতে হবে কি হিসেবে? স্ট্রিং আকারে। বাট ওটা লেখাটা ডিফিকাল্ট, মানে HTML কে PHP এর মধ্যে স্ট্রিং আকারে লেখাটা ডিফিকাল্ট, কারণ স্ট্রিং সাইন হচ্ছে সিঙ্গেল কোট বা ডাবল কোট। আবার একটু খেয়াল করে দেখবেন, এই যে লাইক একটা ইনপুট ট্যাগ, এর ভেতরে টাইপ আছে, আবার ডাবল কোটেশন আছে, আবার টাইপ আছে, আবার ডাবল নেম আছে, ডাবল কোটেশন আছে। অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে PHP এর মধ্যে HTML কে স্ট্রিং আকারে দেওয়া। সো প্র্যাকটিসটা থাকা উচিত এরকম যে আমরা অলওয়েজ যখন কাজ করব, যখনই দেখব যে PHP কে HTML এর সঙ্গে বা HTML কে PHP এর সঙ্গে এমবেড করতে হবে, তখনই কি করব? উল্টো কাজটা, HTML লিখবো, তার ভেতরে PHP কে দিয়ে দিব। যেটা সহজ, আমি এখন যেটা করেছি যে HTML এর মধ্যে PHP কে এমবেড করেছি। ওকে, সো দেখেন, আমি যদি এই কাজটাই PHP তে করতে চাইতাম, সেক্ষেত্রে কি হতো? PHP তে আমি শুরুতেই যে কাজটা করতাম, ইকো বলছি, কোটেশনের মধ্যে আমি হেডার ট্যাগ বসাচ্ছি, এর ভেতরে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এক লাইন হলো ফার্স্ট লাইনটা, রাইট, যেটা আমি হেডার ট্যাগের মধ্যে দিয়েছিলাম। এখন দ্বিতীয় লাইনটা, ইকো ডাবল কোটেশন ইনপুট টাইপ সিঙ্গেল কোটেশন ক্লোজিং হবে। ওই যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কি হয়ে যাবে, মানে কোটেশনগুলো কি হয়ে যাবে? ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন। আমি টাইপ বলছি টেক্সট, নেম বলছি লাইক ABC, আর ভ্যালু আমি বলছি হ্যালো PHP। এটা হলো আমার PHP তে HTML কে আমি কিভাবে লিখছি। না, ডাবল কোটেশন বেশি থাকে নাই। এই যে ডাবল কোটেশন একটা, আর সবার শুরুতে ডাবল কোটেশন আরও একটা। সো এটা তো শুধু লিখলাম ওই অংশটুকু। যদি পুরোপুরি লিখতে যেতাম, HTML কে ইকো করতে হতো, হেডকে ইকো করতে হতো, টাইটেলকে ইকো করতে হতো, আবার হেডকে ক্লোজিং ইকো করতে হতো, বডি ইকো করতে হতো, রাইট? অনেক ঝামেলা হতো না? আমি সেটা কিন্তু লিখি নাই, বাট ওই লেখাটার এই লেখাটা কিন্তু অনেক ইজি, মানে ওর তুলনায়, মানে এর তুলনায় ওইভাবে যাওয়াটা, রাইট, যে HTML এর মধ্যে PHP লেখাটা অনেকটা ইজি। আউটপুট এক্স্যাক্টলি সেমই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। বোঝা যাচ্ছে? বাট এই ফাইলটা যখন এক্সিকিউট হবে, HTML-টা কি রুলসের মধ্যে আছে? এখানে HTML সিনট্যাক্স আছে, হেড সিনট্যাক্স আছে, বডি সিনট্যাক্স আছে, কোনো কিছু নাই। তার মানে কি HTML পুরোপুরি কি এরর কোড আকারে রয়ে যাবে। বোঝা যাচ্ছে?
বাট আমি যদি এরর সলভ করে পিএসপিতে করতে চাই সবগুলোকে স্ট্রিং আকারে আমাকে এখানে নিতে হবে বা লিখতে হবে। এটা লেখাটা একটু টাইম কনজিউমিং এবং বোরিং টাইপের, রাইট? আচ্ছা, ভুল হওয়ার সম্ভাবনাও এখানে অনেক বেশি থাকবে। আচ্ছা, এবার আসি পিএসপি সিনট্যাকটিক্যাল ইস্যু নিয়ে আমি কথা বলছিলাম। যেহেতু আমরা ভেরিয়েবলের আলোচনাটা করেছি, ভেরিয়েবলের কিছু বিষয় নিয়ে কথা বলি। যে লাইক আমি কোনো একটা ভেরিয়েবল লাইক ফার্স্ট আন্ডারস্কোর নেম শাহিল লিখেছি, ডলার লাস্ট আন্ডারস্কোর নেম আলম লিখেছে। সো দুইটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন আমি যদি এখানে নিয়ে আসি, একটু খেয়াল করেন, আমি কন্ট্রোল স্পেস দিয়েছি। ফার্স্ট নেম এর পাশে দেখাচ্ছে কি স্ট্রিং, লাস্ট নেম এর পাশে দেখাচ্ছে কি স্ট্রিং। হালকা করে দেখাচ্ছে, একটা সমস্যা হচ্ছে না, বোল্ড করা আছে, স্ট্রিং দেখা যাচ্ছে কারণ এই দুজনের ভেতরেই ভ্যালু কি স্ট্রিং। বাট আমি যদি এখানে নাম্বার দেই তখন ওই ফার্স্ট নেমের পাশে কি লেখা আসে ইন্টিজার, বাট লাস্ট নেমের পাশে কি লেখা আছে স্ট্রিং। ওকে, ভ্যালুর উপর বেস করে হচ্ছে। কিন্তু আমি ফ্র্যাকশন ভ্যালু দিয়েছি, এবার চেক করি, খেয়াল করেন ফার্স্ট নেমকে কি বলা হচ্ছে রিয়েল। ওকে, ফার্স্ট নেমকে আমরা বলছি রিয়েল। আমি মিক্সড আপ করেছি, এরর চলে আসে, খেয়াল করেছেন? সো এটা লেখা যাচ্ছে না, ট্রু লিখেছি। এক্ষেত্রে ফার্স্ট নেমটা কি দেখাচ্ছে বুলিয়ান, রাইট? অবশ্যই যে কাজটা এখান থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাকে টাইপ ডিক্লেয়ার করতে হচ্ছে না, সে তার টাইপ নিজে নিজেই ডিক্লেয়ার করে নিচ্ছে। ওকে, ভ্যালুর ওপর বেস করে সে তার টাইপ ডিক্লেয়ার করে নিচ্ছে। নাও এখন আমরা যদি এই কাজটা করি, পার্থক্যটা বোঝার চেষ্টা করি। ফুল নেম দেখেন, ফার্স্ট আন্ডারস্কোর নেম আর স্পেস লাস্ট আন্ডারস্কোর নেম, এই দুটো তো ভেরিয়েবল। সো আউটপুট আসার কথা না, ফুল নেম কি এরকম দেখানোর কথা, ফুল নেম কোলন শাহিল আলম, আউটপুট আসার কথা, তাই না? আউটপুট এরকমই আসার কথা, কারণ ভেরিয়েবল অলওয়েজ তার আউটপুট দেয়। বাট এখানে কি দেখা যাচ্ছে, সিঙ্গেল কোট হওয়াতে ফার্স্ট নেম লাস্ট নেম এটাকে সে ভেরিয়েবল হিসেবে চিনতে পারে নাই, সে কি হিসেবে চিনেছে স্ট্রিং। বাট আমি যদি এখানে ডাবল কোটেশন দেই, একটু খেয়াল করে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভেরিয়েবল সে চিনে ফেলেছে। এবং আউটপুটটা দেখি, ফার্স্ট নেমের স্পেলিংটা চিনতে পারছে, তাই না? ভ্যালুটা সে চিনতে পারছে। সো কি হচ্ছে, ডাবল কোটেশনটা ভেরিয়েবলকে চিনতে পারে, সিঙ্গেল কোটেশনটা ভেরিয়েবলকে চিনতে পারে না বা পারছে না। সো এই কাজটাকে আমরা যদি স্ট্রিং এর মধ্যে না রেখে বাইরে রাখতে চাই, একটা জিনিস খেয়াল করেন, আমি ভেরিয়েবলকে স্ট্রিং এর মধ্যে রাখবো না, আমি এটাকে আলাদা করে অন্য কোথাও রাখবো, অথবা আমি ফুল নেম এই কথাটা দেখাবো না, শুধু ফুল নেমটা ডিসপ্লে করাবো। ফার্স্ট নেম লাস্ট নেম মানে আউটপুট আকারে কনক্যাট করে ফুল নেম শো করবে। বাট এভাবে যদি আমি লিখি, একটু কি হচ্ছে, আমি যখনই দুইটা ভেরিয়েবল পাশাপাশি লিখছি এরর শো করছে, সিনট্যাকটিক্যাল এরর। কারণ কি, ভেরিয়েবল কখনোই পাশাপাশি বসতে পারে না, তাদেরকে বসানোর জন্য একটা অপারেটরের প্রয়োজন পড়ে, আর অপারেটরটার নাম হচ্ছে ডট। ঠিক আছে, অপারেটরটার নাম কি ডট, কনক্যাটেনেশন অপারেটর। ডট দিয়েছি, সে কিন্তু এররটা সলভ করে দিয়েছে, তাই না?
এরর সলভ। সো আমি যখন আউটপুট হিসেবে দেখতে চাই, আমরা শাহিল আলম দেখতে পাচ্ছি, বাট এই দুজনের মধ্যে কোনো গ্যাপ নেই। যদিও ডটের এ পাশে ও পাশে একটা করে গ্যাপ আছে, বাট নর্মালি কোনো গ্যাপ শেষও করছে না। সো গ্যাপ, হ্যাঁ না, কারণ এটা তো দুটো ভেরিয়েবল, সো কোনো কিছুরই দরকার নেই। হ্যাঁ, এখানে স্পেস আছে, যতই দেই না কেন কোনো কিছুই নেবে না, রাইট? কোনো কিছুই নেবে না, ঠিক আছে? সো এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ঠিক আছে, স্পেসটা হতে হবে স্ট্রিং। স্পেসটা কি একটা স্ট্রিং না? তো প্রোগ্রামিংয়ে যত স্পেস দেন সেটা কিন্তু কাউন্ট হবে না। আমি যদি একটা স্ট্রিং স্পেস দেই সেটা কাউন্ট হবে। সো যেহেতু এটা স্ট্রিং দিয়েছি, ভেরিয়েবল আর স্ট্রিং পাশাপাশি বসাতে গেলে তার মাঝে কি বসবে? ডট। আবার স্ট্রিং ভেরিয়েবল পাশাপাশি বসাতে গেলে তার মাঝখানে কি বসবে? ডট। তো ডট অলওয়েজ কি করছে? কনক্যাট করছে একটা ভেরিয়েবলের সাথে স্ট্রিংকে, ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলকে, স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবলকে। বোঝা যাচ্ছে? সো আমি যতটুকু দেখালাম যে আমি HTML PHP ফাইল নিলাম, HTML এর কোড লিখলাম, HTML এর মধ্যে PHP লিখলাম, রাইট? ওটাকেই আবার আমি PHP-র ভেতরে HTML লিখলাম, দেন আমি এই অংশটুকু করলাম। এই তিনটা কাজ আমরা এখন আগামী 10 মিনিটে প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা এবার পরের সেগমেন্টটা নিয়ে কথা বা আলোচনা শুরু করব। আমি আরেকটা ফাইল তৈরি করে নিই যাতে আলোচনাটা আলাদা আলাদা ফাইলের মধ্যে থাকে। অপারেটরস, হ্যাঁ, সো আমি অপারেটরসগুলো নিয়ে আলোচনা শুরু করব। পিএসপিতে বেশ কিছু অপারেটর আছে, সংখ্যা অ্যারাউন্ড 30, রাইট? 30টা মতো অপারেটর আছে, বাট আজকে আমরা 25টা মতো অপারেটর আলোচনা করব। সহজ, আমরা সবাই ম্যাথমেটিক্স করতে গিয়ে বিষয়গুলো দেখেছি। দু একটা অপারেটর বা 4-5টা অপারেটর আছে একটু স্পেশাল, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সো অপারেটরসগুলো আমরা কিভাবে শিখতে পারি সেটা দেখব। অপারেটরসের মধ্যে ফার্স্টে যে অপারেটরে আমি শুরু করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরসের দুইটা ভাগ আছে, বাইনারি অপারেটর, সেকেন্ড যেটা ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর আছে মূলত 5টা, আমরা সেটা খুব ভালো মতোই জানি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার। রিমাইন্ডার পার্সেন্টেজ যে সাইনটা সেটাকে কিন্তু আমি রিমাইন্ডার বলছি, ভাগ শেষ। ভাগশেষ যে অপারেটরটা ঠিক সেটা বাইনারি অপারেটর। আর বাইনারি কেন বলা হচ্ছে? আমি যোগ যখন করব তখন কি একটা ভ্যালু যোগ করব? বিয়োগ যখন করব একটা করব, নাকি একাধিক করব? দুইটা করব, তাই না? আবার তিনটাকেও একটা যোগ সাইন দিয়ে কিন্তু তিনটা ভ্যালুকে যোগ করা যাবে না, যাবে? তো যোগ হবে শুধু দুইটা ভ্যালুর মধ্যে, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ সবই হবে কি দুইটা ভ্যালুর মধ্যে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি বাইনারি অপারেটর। আর ইউনারি অপারেটর আছে কিছু। ইউনারি অপারেটরের মধ্যে আছে প্লাস প্লাস, যেটাকে ইনক্রিমেন্ট অপারেটর বলা হয়, মাইনাস মাইনাস যেটাকে আমরা ডিক্রিমেন্ট অপারেটর বলে থাকি, আর মাইনাস যেটাকে আমরা নেগেশন সাইন বলে থাকি। ম্যাথমেটিক্সে আমরা দেখি না নেগেশন, নেগেটিভ ভ্যালু
যদি পজিটিভকে নেগেটিভ করতে হয় নেগেটিভ সাইন সামনে দিয়ে দিলেই হয়, আর যদি নেগেটিভ ভ্যালু থাকে মাইনাস সামনে দিয়ে দিলেই, নেগেটিভ সাইন দিয়ে দিলে সে আবার এটাকে পজিটিভ করে নেয়, মানে কি নেগেটিভ পজিটিভ নেগেটিভ আর নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাই না? এটা আমরা দেখি। সো প্রোগ্রামিং করার সময় এই কাজগুলো আমাদের করতে হতে পারে। সো আমি যদি কোনো একটা ভেরিয়েবল লাইক এ মিনিংফুল করছি না, জাস্ট আলোচনার জন্য, বি ইকুয়াল আমি বলছি 20, সেক্ষেত্রে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি এ প্লাস বি দুইটা ভ্যালুর যোগফল হবে। অপারেটরস দুইটা ভ্যালুর যোগফল আমি দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস, তাই না? মাইনাস হলো কারণ 20 বড়, বিয়োগ হয়েছে, মাল্টিপ্লিকেশন 200, যদি ডিভিশন করি কত হবে? 10কে 20 দিয়ে ডিভিশন করলে কত হবে? 0.5 আসছে। এবার আসি পার্সেন্টেজ, এটা যদি দেই তাহলে আউটপুট কি আসবে? 10। কারণ আমি যদি 10কে 20 দিয়ে ভাগ করি পুরোটাই ভাগশেষই রয়ে যাচ্ছে, মানে 10 কি ভাগশেষ বা রিমাইন্ডার, তাই না? আমরা আউটপুটটা দেখি 10, তাই না? সো আমরা ভাগশেষ হিসেবে 10কে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 5টা অপারেটর দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ আর ভাগশেষ রিমাইন্ডার। সো এই 5টা অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? থাকার কথা না, তাই না? আপনি যদি ওটাকে কিছু করতে চান, পাশে গিয়ে 0 দেন না, 10 হাতে রেখে, 10ই তো আমার ভাগশেষ। 10 কি ভাগশেষ না? আমি যদি 100কে 1 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকবে? 100ই থাকবে। ভাগশেষ, সরি ভাগ ফল আলাদা, ডিভাইডেড হচ্ছে ভাগফল আর রিমাইন্ডার হচ্ছে ভাগ শেষ। আপনি বলেন আমি 10কে 20 দিয়ে ভাগ দিতে কি পারবো? তাহলে আমার ভাগশেষ কখন আসবে? আমার শুরুতেই ভাগশেষ কত আসলো? ফ্র্যাকশন ছাড়া আমাকে ভাগ দিতে হবে, ফ্র্যাকশন করা যাবে না। তো পুরোটাই কি আমার ভাগশেষ না? হ্যাঁ, পুরোটাই তো আমার ভাগশেষ। আচ্ছা, এবার আসি ইউনারি অপারেটর নিয়ে। একটা অপারেন্ট নিয়ে কাজ করে। এই যে অপারেটর আমি বলছিলাম, এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট আর রিমাইন্ডার কি? অপারেটর। সো অপারেন্ট একাধিক বা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করতে পারে, কে? যোগ বিয়োগ গুণ ভাগ আর ভাগশেষ। বাট এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস নেগেশন, এরা কাজ করে কি? একটা অপারেন্ট নিয়ে, রাইট? একটা অপারেন্ট নিয়ে কাজ করে। লাইক একটা অপারেন্ট আমি যদি বলি এ, আমি যদি বলি দিস প্লাস প্লাস এ, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। কি বলছি? প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে? আগে ইনক্রিমেন্ট হবে, 10 আছে, এবার কি হয়ে যাবে? 11, রাইট? আর এই প্লাস প্লাস সাইনটা যদি পরে থাকে, ইনক্রিমেন্ট হবে বাট আগে কি দেখিয়ে ফেলবে না? ইকো এ মানে কি? আগে এর ভ্যালু কত আছে? 10, সেটা দেখিয়ে ফেলবে, বাট এখন প্লাস 1 যোগ হয়ে এর মধ্যে রয়েছে। সো পরে যখন আমি আবার একে প্রিন্ট করব তখন দেখাবে কত? সেটা বোঝা যাচ্ছে? কারেন্টলি যখন আমি এ কে দেখাচ্ছি তখন এর ভ্যালু কত? 10, মানে এখনো ইনক্রিমেন্ট হয় নাই, বাট এই প্লাস প্লাস থাকাতে দেখানোর পরেই কি হয়ে গেছে? এর ভ্যালু কত কত? 11। কখনো যদি আমি একে পরবর্তীতে প্রিন্ট করাই, একটু খেয়াল করেন, $a
শুরুতে এর ভ্যালু দেখাবে কত 10, পরে দেখাচ্ছে কত 11। সো এটাকে আমরা বলছি কি পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, পোস্ট ইনক্রিমেন্ট, পরে ইনক্রিমেন্টটা হচ্ছে, আগে না। আর প্লাস প্লাসটা আগে থাকলে কি হবে, শুরুতে ইনক্রিমেন্ট হবে, দেন ভ্যালুটা জমা পড়বে, তারপরে আমরা আউটপুটটা দেখতে পারবো। বোঝা যাচ্ছে? গুড। একইভাবে ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, শুরুতেই ডিক্রিমেন্ট হয়ে গেছে, সো ওইটা কন্টিনিউ হচ্ছে। বাট এই ডিক্রিমেন্টটা যদি আমরা পরে দেই, ডিক্রিমেন্ট মানে কি এক পুরে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে প্রথমে 10, পরে 1 কমে কত হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে নেগেশন। এ 10 কি পজিটিভ, বাট নেগেশন বসাতে সে নেগেটিভ হয়ে গেছে, তাই না, নেগেটিভ 10 দেখাচ্ছে ভ্যালুটা। বাট আমার এর ভেতরে যদি গিভেন ভ্যালুটা নেগেটিভ হয়, আর আমি যদি নেগেটিভ সাইনটা তার সামনে বসিয়ে দেই, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে পজিটিভ। তাহলে কি হচ্ছে আমাদের নেগেটিভ নেগেটিভ পজিটিভ সাইনটা, ভ্যালুটা কি হচ্ছে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, আমরা 5টা আর 3টা 8টা অপারেটর শিখলাম। যোগ বিয়োগ গুণ ভাগ, এক এক করে যোগ করা ইনক্রিমেন্ট, অথবা এক এক করে বিয়োগ করা ডিক্রিমেন্ট, আর সাইন চেঞ্জ করার জন্য নেগেশন সাইন। ওকে, সাইনটা চেঞ্জ করার জন্য নেগেশন সাইন। গুড। সো কোশ্চেন আছে কারো এই অপারেটরগুলোর মধ্যে? হুম, অ্যাসাইনমেন্ট অপারেটর, অপারেটরগুলো হচ্ছে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, এটা মেইন অ্যাসাইনমেন্ট অপারেটর। এর সাথে প্লাস যোগ হয়ে প্লাস ইকুয়াল, মাইনাস যোগ হয়ে মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন যোগ হয়ে মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল অ্যান্ড ডট ইকুয়াল। এগুলোকে বলা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, হ্যালো। A4 সাইজ, সাইজটা কতখানি তোমার তো জানা নেই, বাট তুমি 500x500 দিলে A4 এর মধ্যে আসবে। হ্যাঁ, একদিকে অর্ধেক হয়, কিন্তু তারপরেও অর্ধেকটা 500 এর চাইতে কম, বেশি। আচ্ছা, যে অপারেটরগুলো নিয়ে কথা বলছিলাম, ইকুয়াল, এটা মেইন অ্যাসাইনমেন্ট অপারেটর, এর সাথে প্লাস যোগ হয়ে প্লাস ইকুয়াল, মাইনাস হয়ে মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল অ্যান্ড ডট ইকুয়াল এসেছে। তো এই 7টা অপারেটর, তাই না, এই 7টা অপারেটরের কাজ কি? আমি যদি বলি $a, আচ্ছা ভেরিয়েবল তো নিচে আছে, এদেরকে নিয়েই কাজ করি। এই যে খেয়াল করে দেখেন যে $a ইকুয়াল 10, এই 10 ভ্যালুটা কোথায় চলে গেছে, ভেরিয়েবল এতে কি হয়েছে, অ্যাসাইন হয়েছে, রাইট। 20 বি এর ভেতরে অ্যাসাইন হয়েছে। আমি যদি ইকো করি এ কে, আমার আউটপুট দেখাবে কত 10, তাই না, আমার আউটপুট দেখাচ্ছে 10। মানে এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। সো ইকুয়ালের পাশে যা থাকবে সবই কি হবে, অ্যাসাইন হবে। আমি যদি বলি যে ইকুয়ালের পাশে আমি
পুরো একটা নিউজ পেপারে যত টেক্সট আছে অ্যাসাইন করে দিয়েছে, তার মানে একটা ভেরিয়েবলের ভিতরে ওই নিউজ পেপারের সকল ভ্যালু কি হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। তার মানে আমার রাইট সাইডে যাই থাকবে লেফট সাইডে ভেরিয়েবল সেটা ধারণ করতে পারবে, তাই কি না? পারবে না? পারবে, ধারণ করতে পারবে। আচ্ছা, এখন যদি এভাবে লিখি প্লাস ইকুয়ালের বিষয়টা, এ প্লাস একটু নিচে লিখি, প্লাস ইকুয়াল বি, এটার মানে কি? এ আর বি, এ আর বি যোগ হবে এর মধ্যে রাখবে, ঠিক আছে? এ আর বি যোগ হবে এতে থাকবে, রাইট? এর ভেতরে আবার অ্যাসাইন হবে, কারণ প্লাসটা আগে ইকুয়ালটা পরে। কার সঙ্গে প্লাস করবে? বি এর সাথে। থাকবে কার সঙ্গে? এর ভেতরে, রাইট? কারণ এর ভ্যালু অ্যাকচুয়ালি এখন দেখা যাবে 30, তাই না? এর ভ্যালু 30। এটা যদি আমি ইকো নাও করি, পরে যদি আমি ইকো বলি $এ, তারপরেও কি এর ভ্যালু কত দেখাবে? 30, রাইট? বোঝা যাচ্ছে যে আমি এর সাথে বি কে যোগ করছি, ওই ভ্যালুটা আবার কোথায় রাখছি? এর মধ্যেই। সো মাইনাসের ক্ষেত্রেও কি তাই না? এর সাথে বি মাইনাস হবে, তারপরে ভ্যালুটা এর ভেতরে অ্যাসাইন হবে। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার কি সেম। তাহলে এ মাইনাস ইকুয়াল বি মানে কি? -10। মাল্টিপ্লিকেশন যদি দেই, একইভাবে যদি আমি রিমাইন্ডার দেই 10। হ্যালো, আমি বোর্ডে আছি তো, আমি দাঁড়াও রিসিভ করতেছি। ঠিক আছে, আমি একটু রিসিভ ট্রান্সফার দিচ্ছি আর কি। আচ্ছা, দেখতেছি ফাইল। হ্যাঁ, বাট এটা কোথায় ডাউনলোড হলো? দেখতেছি, আমি দেখতেছি। ডাউনলোড হলো কোথায়? কোথাও তো দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, রাইট বাটন ক্লিক করলে ফোল্ডার, হ্যাঁ পাইছি, স্কাইপের মধ্যে দিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ল্যান্ডস্কেপ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার যেটা হলো যে আমরা রিমাইন্ডার 10 দেখতে পেয়েছি, বাট এটা যদি দেই ডট ইকুয়াল কি করবে? পাশাপাশি দেখাবে, কনক্যাট হবে। দশ আর 20 আমাকে পাশাপাশি দেখাচ্ছে। তাহলে কয়টা অপারেটর দেখা হলো? উপরের 8টা, এখানকার 7টা, টোটাল 15টা অপারেটর আমরা কিন্তু দেখলাম। এবার আসি পরবর্তী সেগমেন্টে। কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর আছে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, নট ডাবল ইকুয়াল। কয়টা আছে? 8টা। ওকে, 8টা অপারেটর আছে।
কন্ডিশনাল সেগমেন্টে, এবং মূল অপারেটরের আলোচনা কিন্তু এখান থেকেই। সো ওই ইকুয়াল, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ঠিক সেই মানের অপারেটর না প্রোগ্রামিংয়ের সময় যেটা লাগবে। বাট যখন কোনো প্রবলেম সলভ করতে যাব আমরা, প্রবলেম সলিউশনের সময় প্রবলেমগুলোকে কন্ডিশনে ট্রান্সফার করতে হবে, আর এই কন্ডিশনে ট্রান্সফার করতে গিয়ে আমাদের এই কন্ডিশনাল অপারেটর লাগবে। যদি কোনো প্রবলেমকে লজিকে কনভার্ট করা না যায়, সেই প্রবলেমের সলিউশন করা সম্ভব না। বোঝা যাচ্ছে? ওকে, সো আমাদের কন্ডিশনাল অপারেটরগুলো প্রয়োজন পড়বে। কন্ডিশনাল অপারেটরগুলো অলওয়েজ আউটপুট দেয় বুলিয়ান ভ্যালু। ইনপুট হিসেবে থাকে কি গিভেন ভ্যালু, নাম্বার, স্ট্রিং, এগুলো হচ্ছে গিভেন ভ্যালু ইনপুট, আর আউটপুট দেবে কি বুলিয়ান। লাইক আমি যদি বলি 10 গ্রেটার দেন 20, 10 কি একটা ভ্যালু, রাইট? 20 আর একটা ভ্যালু, বাট সে আউটপুট দেবে কি ফলস, ইট মিনস বুলিয়ান। বোঝা যাচ্ছে? সো কন্ডিশনাল অপারেটরগুলো অলওয়েজ কি করছে, আমাকে রিটার্ন করবে কি বুলিয়ান ভ্যালু, বাট ইনপুট হিসেবে যাবে কি ইন্টিজার, স্ট্রিং, রিয়েল। ওকে, সব কিছুই কন্ডিশন আকারে বা ভ্যালু আকারে আসবে। তো আমরা যদি এখন এখান থেকে দেখি, A greater than B, হাবিব পেন ড্রাইভটা নিয়ে শুন তো। A greater than B, এর ভেতরে কত আছে 10, আর B এর ভেতরে কত আছে 20, তাহলে আউটপুট আসার কথা কত ফলস। ফলস মিন্স নাল। ওকে, আমি যদি বলি লেস দেন বি, আউটপুট আসবে কত ট্রু 1। তাহলে পিএসপি ট্রু মিন্স 1, ফলস মিন্স নাল। জিরো না, নাল নেই, কোনো কিছুই নেই, ফাঁকা ভ্যালু। ফলস হলে ফাঁকা ভ্যালু আসবে, আর ট্রু হলে 1 আসবে। ঠিক আছে, আপনি একটু বসুন। যদি লিখতাম a greater than b false, a less than b true, a greater equal b false, a less equal b true, right? less than তো হ্যাঁ ছোট তো true। আমি যদি বলতাম a equal equal b false, দুইটা ভ্যালু সমান না, রাইট? বাট আমি যদি বলি দুইটা ভ্যালু সমান 20 20, আমার আউটপুট আসবে কি 1, রাইট? ট্রু। আচ্ছা, এবার এবারও ট্রু, রাইট? কারণ ইকুয়াল, ডাবল ইকুয়াল যেটা ইকুয়ালিটি অপারেটর, সে টাইপ দেখে না, শুধু ভেতরের ভ্যালু দেখে। ভ্যালু স্ট্রিং হোক, ইন্টিজার হোক বা রিয়েল হোক, যাই হোক না কেন, ভ্যালু সমান হলেই সে রিটার্ন করবে কি ট্রু, রাইট? সো চেক করে দেখি, সে কিন্তু আমাকে ট্রুই পাঠাচ্ছে, 1ই দিচ্ছে। 20 বুঝবে, হ্যাঁ 20 20, সে ওই ডেটা টাইপ নিয়ে কনসার্ন না, সে শুধু ভ্যালু চেক করে সমান কিনা, গিভেন ভ্যালুটা সমান কিনা। বাট আমি যদি এখানে ইউজ করি ট্রিপল ইকুয়াল, এটাকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। দুইটা ইকুয়াল থাকলে এটা ইকুয়ালিটি বলা হয়, আর তিনটে ইকুয়াল থাকলে এটাকে বলা হয় আইডেন্টিটি। আইডেন্টিটি রিটার্ন করবে কি ফলস, কারণ সে দেখছে যে প্রথম ভ্যালু এ, এটা স্ট্রিং, আর দ্বিতীয় ভ্যালু বি, এটা হচ্ছে ইন্টিজার। দুইটা ভ্যালু সেম বাট ডেটা টাইপ ডিফারেন্ট, সো ফলস, রাইট?
সো ট্রিপল ইকুয়াল, ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই চেক করে, ডাবল ইকুয়াল শুধু ভ্যালু চেক করে। সেটা বোঝা যাচ্ছে? পার্থক্য ধরা যাচ্ছে যে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল দুজনই ইকুয়ালিটি চেক করে, সমান কিনা চেক করে, বাট সমান কিনা চেক করার পরেও ট্রিপল ইকুয়ালটা একটু বেশি মাত্রায় চেক করে যে ডাটা টাইপও সমান কিনা, বাট ডাবল ইকুয়াল শুধু ভ্যালু পর্যন্ত চেক করে। আর নট বসালে কি হয়ে যাবে? অলওয়েজ তার উল্টোটা। ইকুয়াল ডাবল ইকুয়াল যা দেবে নট তার উল্টোটা দেবে, ট্রিপল ইকুয়াল যা দেবে নট তার উল্টোটা দেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই টোটাল 8টা কন্ডিশনাল অপারেটর আমাদের আর একটু প্র্যাকটিস করতে হবে। সো কি কি প্র্যাকটিস হবে? আমরা কয়টা অপারেটর প্র্যাকটিস করি নাই এখন পর্যন্ত। আমি দেখিয়েছি অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক বাইনারি ইউনারি, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন কন্ডিশনাল অপারেটর। সো টোটাল 23 অপারেটরস আমরা দেখেছি। এই কয়েকটা অপারেটর একটু প্র্যাকটিস করি 5-7 মিনিট, এরপরে আমি লজিক্যাল অপারেটরের আলোচনা শুরু করব। সো লজিক্যাল অপারেটর আছে আরো 3টা, অ্যান্ড অর নট, সেটা নিয়ে আলোচনা হবে। 20 জায়গায় এখানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ইস্যু না, এখানে স্ট্রিংই। হ্যাঁ, সে স্টিল কি দেখাবে? ফলস। ইকুয়াল দিলে ট্রু। স্ট্রিং ভ্যালু সে স্ট্রিংও হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, সিঙ্গেল কোটেশন হতে পারে, এটা তার জন্য বিষয় না, রাইট? সো আমরা এই অংশটুকু একটু প্র্যাকটিস করি। রোজ তৈরি করতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আমার এজটা যদি 18 থেকে 60-এর মধ্যে হয় সে ট্রু রিটার্ন করবে, এর বাইরে গেলে সে ফলস রিটার্ন করবে। 18 থেকে 60-এর মধ্যে হলে ট্রু রিটার্ন করবে, এর বাইরে গেলে সে ফলস রিটার্ন করবে। এটাকে আমি একটা কন্ডিশন দিয়ে কি কভার করতে পারবো? একটা কন্ডিশন দিয়ে কভার করা সম্ভব? সম্ভব না। আমি যদি বলি এজ গ্রেটার দেন 18, রাইট? তাহলে আমি যদি এজ দেই 80, সেটাও কি ট্রু না? 800, তখনও কি আমার ট্রু। বাট আমাকে দুইটা রেঞ্জের মধ্যে রাখতে হবে। আবার বলতে হবে কি 60-র চাইতে ছোট, তাহলে এজ লেস দেন 60। বোঝা যাচ্ছে? এজ লেস দেন 60। তার মানে আমার দুইটা কন্ডিশন হলো। এখন ওই দুইটা কন্ডিশনকে যদি দুইটাই ট্রু হয় দেন ট্রু বলতে হবে। সেই ক্ষেত্রে তার মাঝে বসাতে হবে কি? অ্যান্ড অপারেটর। অ্যান্ড মূলত দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, বাট 4টা কম্বিনেশনে কাজ করে, রাইট? অ্যান্ড এর কম্বিনেশন হয় এরকম 0 0, আউটপুট হয় কি 0 0 1, আউটপুট হবে কি 0। এখানে 1 0, আউটপুট হবে কি 0। আর যখন শুধু 1 1, আউটপুট হবে কি আমার 1। সো ইন দ্যাট কেস অ্যান্ড যেটা করছে যে শুধু তখনই সে ট্রু রিটার্ন করছে যখন বোথ কন্ডিশনস আর ট্রু। অরের বেলায় বিষয়টা একটু ভিন্ন। অরের বেলায় শুধু 0 হবে কখন? যখন বোথ আর ফলস, আদারওয়াইজ অলওয়েজ কি হবে? ট্রু। অরের বেলায় যে আমার লেফট কন্ডিশন ট্রু, রাইট কন্ডিশন ফলস, লেফট কন্ডিশন ফলস, রাইট কন্ডিশন ট্রু, বোথ কন্ডিশনস আর ট্রু। অর যদি থাকে অলওয়েজ রিটার্ন করবে কি ট্রু। ঠিক তখনই ফলস রিটার্ন করবে যখন বোথ আর কি ফলস, লেফট ফলস, রাইট ফলস। বোঝা যাচ্ছে? আচ্ছা। আর নট অলওয়েজ কি ট্রুকে ফলস করে, ফলসকে ট্রু করে। সো আমি এজ লিমিটের ক্ষেত্রে যেটা করছি যে ডলার এজ গ্রেটার ইকুয়াল 18 অ্যান্ড ডলার এজ লেস ইকুয়াল 60, 80 অথবা 80। এই ক্ষেত্রে আমি যখন এজ বলেছি 10, আমার আউটপুট দেবে কত? ফলস। 10 কি ফলস না? 10 ফলস। আমার এজ যদি হয় 19, সে রিটার্ন করবে কত? 1। ইকো করা হয় নাই? ইকো করতে হবে। ওয়ান রিটার্ন করেছে, রাইট?
আর যদি এটা 10 হতো তাহলে ফলস হতো, অথবা যদি এটা 71 হতো তখনও কি হতো, ফলস, কারণ আউট অফ রেঞ্জ। বাট মাঝে যদি অর অপারেটরটা থাকে, রাইট, সেক্ষেত্রে 71 কি ট্রু ফর দ্যাট, মানে লেফট সাইডের কন্ডিশনের জন্য 71টা কি ট্রু না, আর রাইট সাইডেরটা কি ফলস, সেক্ষেত্রেও আমার আউটপুট আসছে কি ট্রু, রাইট। যে কোনো একটা ট্রু হলেও অরের জন্য ট্রু, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আসি লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর নট। লজিক্যাল অপারেটর নটের বেলায় যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে কোনো সিচুয়েশনকে আমি কন্ট্রোলে নিয়ে নিতে পারি লজিক্যাল অপারেটর নটের হেল্প নিয়ে। যে কোনো সিচুয়েশন, আমার ট্রু কন্ডিশনকে আমি ফলস করে দিতে পারি, আমার ফলস সিচুয়েশনকে আমি ট্রু করে নিতে পারি। সকল কিছু ক্যালকুলেশন হওয়ার পরে আসলো ফলস, আমার দরকার ট্রু, আমি ট্রু করে নিতে পারবো না। আমার দরকার ফলস, আমি ফলস করে নিতে পারবো না। সো মোস্ট পাওয়ারফুল অপারেটর কি, নট। এটা স্পেশাল কেসে ডেভেলপারসরা ইউজ করে, বুঝতে পেরেছেন? সো আমরা এদেরকে কখনো কখনো স্পেশাল কেসে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো 26 অপারেটর আমরা দেখলাম, যেটা ইউজ হবে অ্যাকচুয়ালি পরবর্তী অংশে। স্টেটমেন্ট নিয়ে আলোচনা শুরু করবে হাবিব। স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আজকে শেষ করে দেবেন হাবিব। কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, ইফ এলস, ইফ অ্যান্ড সুইচ। ঠিক আছে, 4টা অপারেটর শেষ হবে এবং কিছু এক্সাম্পল দেখাবেন, এদেরকে এক্সাম্পল করতে বলবেন। আমি যতটুকু দেখালাম লজিক্যাল অপারেটর, এটুকু একটু প্র্যাকটিস করার পরেই আপনি স্টেটমেন্টের আলোচনা শুরু করবেন। ঠিক আছে, আপনি সামনে চলে আসেন।